আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাসমিয়া আকবর তুষি আপনাদেরকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে টেকনিক ইজি এডুকেশন আপনাদের ইংরেজি পড়াকে আরও সহজ ও আনন্দদায়ক করার জন্য নিয়ে এসেছে ইজি ইংলিশ বুক, যার মাধ্যমে আপনি প্রতিটা টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। আর এটার আকর্ষণীয় দিক হচ্ছে যখনই আপনার কোনো টপিক সম্পর্কে বুঝতে অসুবিধা হবে তখন আপনি বইয়ে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করলে আপনি পেয়ে যাবেন আমাদের শিক্ষকদের সহায়তা। আজকে আমাদের যে টপিকটা ছিল প্যারাগ্রাফ, আমরা আমাদের প্যারাগ্রাফগুলো স্টার্ট করি। আচ্ছা, আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে আজকে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম মিনস হোয়াট? ট্রাফিক জ্যাম মানে হচ্ছে যে আপনার যানজট। আমরা গতকালকে আমরা আলোচনা করেছিলাম বা পূর্বের পাঠে আমরা বলেছিলাম যে আমাদের ফার্স্টে কিন্তু আমাদের টপিক সেন্টেন্সটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই টপিকটা কি নিয়ে লেখা হচ্ছে। ট্রাফিক জ্যাম যেহেতু বলছে যে যানজট, সেটা আগে কি, কেন হচ্ছে এবং কি কি কারণে হয় এবং সেই কারণগুলো কিভাবে হচ্ছে প্রতিরোধ করা যায়, সেই জিনিসগুলো আমাদেরকে বলতে হবে। এবং সর্বশেষ আমরা হচ্ছে প্যারাগ্রাফের এন্ড অফ দ্য প্যারাগ্রাফ আমরা দিতে পারি যে আমাদের কি কি স্টেপস নেওয়া উচিত। ওকে স্টুডেন্টস, এখানে বলা হচ্ছে ট্রাফিক জ্যাম রেফার্স টু এ সিচুয়েশন ওয়্যার ভেহিকলস আর স্টাক। অর্থাৎ কি বলা হচ্ছে যখন যানবাহন যখন কি হয়ে যায়, স্টাক হয়ে যায়, অর্থাৎ আটকে যায়, অথবা মুভ ভেরি স্লোলি অন রোডস অ্যান্ড স্ট্রিটস ডিউ টু কনজেশন। অর্থাৎ কি হয়, আপনার অতিরিক্ত ধীরগতির কারণে অথবা চলতে না পারার কারণে এই যানজটটা শুরু হয়ে যায়। এবং এটা কি, এটা হচ্ছে একটা কমন অ্যান্ড ফ্রাস্ট্রেটিং প্রবলেম। এটা সবচেয়ে হচ্ছে আপনার সাধারণ এবং উদ্বেগজনক একটা সমস্যা, স্পেশালি ইন আরবান এরিয়াস। এটা কোন জায়গায় বেশি দেখা যায়? আমাদের শহর এলাকাগুলোতে বেশি দেখা যায়। এবং কি হয়, যখন এই যানজটটা হবে তখন কিন্তু আপনার যে ভেহিকলসগুলো থাকে সেটা কিন্তু কি হয়ে যাবে, স্লোজ ডাউন, সেটা কিন্তু ধীরগতি হয়ে যাবে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কেউ কিন্তু তার অফিসে যেতে পারবে না, কেউ তার স্কুলে যেতে পারবে না, অনেক ধরনের সমস্যা হবে। তাহলে কি কারণে এই জিনিসগুলো বেশি হয়? মেনি আনলাইসেন্সড ভেহিকলস অকুপাই দ্য রোডস অ্যান্ড দেয়ার ইজ অফেন অ্যান ইনসাফিসিয়েন্ট নাম্বার অফ ট্রাফিক জ্যামস বিকাম ইনটলারেবল। অর্থাৎ কি হয়, অনেক সময় দেখা যায় যে একদম আপনার লাইসেন্সহীন যে যানবাহনগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের রোডে এসে জমা হয়ে যায়, তখন এটা সবচেয়ে ভোগান্তির বেশি কারণ হয়ে দাঁড়ায়। তারপর কি বলা হচ্ছে, আমরা আর কি কি কারণ দেখতে পাই এই ট্রাফিক জ্যামের কারণে? আমাদের কিন্তু ওয়েস্ট এ লট অফ টাইম। এটা কিন্তু আমাদের সময়, আমাদের জ্বালানি, সব সমস্যার সৃষ্টি করে থাকে। এবং পিপল কি হয়, পিপল হচ্ছে ট্রাফিক ওপেন ফিল টায়ার্ড অ্যাংরি অর স্ট্রেট। সে কি হয়ে যায়, সে অনেক ক্লান্ত হয়ে যায় এবং রাগান্বিত হয়ে যায় এবং উদ্বিগ্ন হয়ে যায়, ভাল লাগতেছে না, আর কতক্ষণ বসে থাকা যায়। তারপরে আমরা আর কি কি দেখতে পাই, বিভিন্ন সবচেয়ে গ্রেটেস্ট সাফারিং কারা করে, স্পেশালি টু অ্যাম্বুলেন্সেস ক্যারিং ক্রিটিক্যালি ইল পেশেন্টস অ্যান্ড ফায়ার ব্রিগেড ভেহিকলস। যখন দেখা যাবে যে আপনার খুব অসুস্থ কোনো মানুষকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হচ্ছে এবং ফায়ার ব্রিগেড কোনো জায়গায় আগুন লেগেছে, তখন যদি আপনার যেতে না পারে তখন কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। তাহলে আমাদেরকে সবসময় কি করতে হবে, এই ট্রাফিক জ্যামটা কমানোর যে বিষয়গুলো, স্টেপসগুলো, সেগুলো নিতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমার ওয়েল প্ল্যান্ড অ্যান্ড ওয়াইডার রোডস শুড বি কনস্ট্রাক্টেড। একদম প্রশস্ত রাস্তা এবং পরিকল্পিতভাবে রাস্তা তৈরি করতে হবে। আচ্ছা, তারপরে সাফিসিয়েন্ট ট্রাফিক পুলিশ শুড বি ডিপ্লয়েড অ্যাট ইম্পর্টেন্ট পয়েন্টস। মানে অনেক আপনার হচ্ছে ট্রাফিক পুলিশ কি করতে হবে, পর্যাপ্ত ট্রাফিক পুলিশ হচ্ছে নিয়োগ করতে হবে একদম সকল জায়গায় যতদূর পারা যায়। তারপরে এন্ড অফ দ্য প্যারাগ্রাফ আমরা বলতে পারি যে ইফ সাম প্লেসেস গভর্নমেন্ট শুড বিল্ড ফ্লাইওভার্স, কি করা যায়, ফ্লাইওভার্স তৈরি করা যায়। তারপরে পাবলিক অ্যাওয়ারনেস তো সবচেয়ে জরুরি, গণসচেতনতা শুড বি লঞ্চ টু এডুকেট পিপল অ্যাবাউট ট্রাফিক রুলস। এবং সবাইকে কি করতে হবে, ট্রাফিক রুলস এবং রেগুলেশন যে নিয়মগুলো আছে সেগুলো জানাতে হবে, যেন ওরা ট্রাফিকটা যদি নিয়মটা মেনটেন করে তাহলে কিন্তু ট্রাফিক জ্যাম অনেকটাই কিন্তু সমাধান করা যাবে। এবং সর্বশেষভাবে আমরা বলতে পারি যে ইফ এভরি ওয়ান ওয়ার্কস টুগেদার, সবাই যদি একত্রভাবে কাজ করে, ট্রাফিক ক্যান মুভ মোর স্মুথলি। এটা কিন্তু খুব ট্রাফিকটা খুব স্মুথলি যাবে, শান্তভাবে যাবে এবং সিটিজ উইল বিকাম ক্লিনার অ্যান্ড মোর পিসফুল। সবচেয়ে শান্ত হয়ে যাবে এই দেশ, দেখা যাবে যে অনেক শান্ত প্রকৃতির হয়ে গেছে, এই যে যানজটের সমস্যাটা আর দেখা যাবে না। ঠিক আছে, তারপর আমরা আমাদের নেক্সট প্যারাগ্রাফে যাই। ওকে, আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে দ্য লাইফ অফ এ রিক্সা পুলার। অর্থাৎ কি বলা হচ্ছে, রিক্সা চালকের জীবন। সেই রিক্সা চালকের জীবন কি হয়, রিক্সা চালক কারা হয়, যারা তাদের মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করে। একটা রিক্সা চালক কিন্তু খুব কঠোর পরিশ্রম করে, তাকে কিন্তু
অনেক আওয়ার্স ফর আওয়ার্স, অনেক মানে ঘন্টার পর ঘন্টা তাকে কিন্তু কাজ করে যেতে হয়। এবং এই রিক্সা চালক কোথায় বেশি দেখা যায়? আমাদের শহরে যে এলাকাগুলো আছে সেই শহুরে এলাকাগুলোতে আমাদের এই রিক্সা চালকদের বেশি দেখা যায়। ওরা কিন্তু বেশিরভাগ সময় এত বেশি টাকা ইনকাম করে তাও না, সাধারণত দেখা যায় যে রিক্সা পোলার আর্ন করে হচ্ছে 400 থেকে 500 টাকা। এবং অনেক সময় দেখা যায় যাদের নিজস্ব কোনো রিক্সা থাকে না, তারা কি করে অন্য মালিকের কাছ থেকে রিক্সাটা ধার করে তারা প্রতিদিন হচ্ছে রিক্সা চালিয়ে যে দিন পার ডে হচ্ছে তারা তাদের টাকাটা পে করে নেয় বা নিয়ে নেয়। আমাদের এই রিক্সা যে সমস্যা, তাদের যে জীবনের যে কি করা উচিত সেই সব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ওকে, আমরা আমাদের টপিকে চলে যাই। A rickshaw puller is some who pulls rickshaw to take passengers to their destinations. অর্থাৎ একজন রিক্সা চালক হচ্ছে কে, যে হচ্ছে তিনি মানুষকে বা প্যাসেঞ্জারকে বা মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে নিতে, ডেস্টিনেশনস মানে হচ্ছে গন্তব্যে পৌঁছে নিতে সাহায্য করে। এবং the life of a rickshaw puller is full of hard work and struggle, often marked by long hours and minimal financial reward. ওরা কি হয়? ফুল অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড স্ট্রাগল, তাদের জীবনটা কিন্তু খুবই কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু কি হয়? তারা কিন্তু তেমন একটা কিন্তু টাকা পায় না। অফেন মার্কড বাই লং আওয়ার্স, তারা কিন্তু ঘন্টার পর অনেক দীর্ঘক্ষণ তারা কিন্তু কাজ করে, কিন্তু মিনিমাল ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড অর্থাৎ স্বল্প আয়ের জন্য। তারপরে আমরা যেতে পারি যে দে রিক্সা পুলার টিপিক্যালি ওয়ার্কস ইন বিজি আরবান এরিয়াস, তারা কোন জায়গায় বেশি হচ্ছে ব্যস্ত থাকে? তারা কিন্তু আমাদের যে আরবান অর্থাৎ শহরে এলাকাগুলোতে কিন্তু তারা বেশি ব্যস্ত থাকে। তারপরে যেতে পারি, অনেক সময় কি দেখা যায় যে হি রেন্টস ইট ফ্রম এ রিক্সা ওনার অন এ ডেইলি বেসিস। অনেকে কি করে? দেখা যায় যে কারো থেকে ধার করে রিক্সাটা ভাড়া নিয়ে তারপর রিক্সাটা চালিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করে। ইউজুয়ালি রিক্সা পুলার আর্নস টাকা 400 to 500 এ ডে, অর্থাৎ 400 থেকে 500 টাকা সে প্রতিদিন ইনকাম করে। অ্যান্ড ইফ হি স্টপস পুলিং এ রিক্সা সামডে, যদি সে এটা থামিয়ে দেয়, যদি দেখা যায় যে একজন রিক্সা চালক যদি কোনো কারণে রিক্সা চালাতে না পারে, ব্যক্তিগত কারণ বা অন্যান্য যে কোনো কারণে যদি সে চালাতে না পারে, তাহলে কিন্তু হি অ্যান্ড হিজ ফ্যামিলি মে গো উইদাউট ফুড, তাদেরকে কিন্তু তার এবং তার যে পরিবার আছে তাদেরকে কিন্তু না খেয়ে জীবন অতিবাহিত করতে হয়। আমরা শেষের দিকে বলতে পারি ডেসপাইট দিস চ্যালেঞ্জেস, তাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়। এই যে দেখো, ইন অ্যাডিশন দে মে এক্সপেরিয়েন্স ফিজিক্যাল হেলথ প্রবলেমস ফ্রম দ্য স্ট্রেন অফ দেয়ার ওয়ার্ক, তারা কিন্তু ওই যে অনেকক্ষণ কাজ করার কারণে তাদের কিন্তু শারীরিক অনেক সমস্যার দেখা দেয়। তাহলে এত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রিক্সা পুলার্স রিমেন অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম ইন মেনি কান্ট্রিজ, অফারিং এ ভাইটাল সার্ভিস টু পিপল হু নিড অ্যাফোর্ডেবল শর্ট ডিস্টেন্স ট্রাভেল। অর্থাৎ বলা হচ্ছে এই রিক্সা পুলাররা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি ক্ষেত্রে? অনেক সময় দেখা যায় যে আমরা খুব স্বল্প দূরত্বে কোনো জায়গায় যাচ্ছি, তখন কিন্তু আমাদের এই রিক্সা পুলারগুলা, এই রিক্সা চালকরা কিন্তু আমাদেরকে খুব সহজে আমাদের গন্তব্যে পৌঁছে নিতে সাহায্য করে। ওকে স্টুডেন্টস, আমাদের নেক্সট যে প্যারাগ্রাফটা সেটা হচ্ছে দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং, অর্থাৎ আমাদের যে পরবর্তী প্যারাগ্রাফ সেটা হচ্ছে আপনার কি সকালবেলা বা ভোরবেলা ওঠার যে উপকারিতা সেটা সম্পর্কে। আচ্ছা, আমরা কি করতে পারি? সকালবেলা যদি যত তাড়াতাড়ি আপনি ঘুম থেকে উঠতে পারবেন তত ভালো। আপনি যে কোনো কাজে মনোযোগ আসবে, যে কোনো কাজ আপনি খুব সহজে শেষ করে নিতে পারবেন। আপনি আপনার পড়াশোনায় ফোকাস করতে পারবেন। আপনি যে কোনো কাজে, যদি আপনি অফিস গোয়ার্স হন না, আপনি সময় মতো আপনি পৌঁছাতে পারবেন। যে কোনো ধরনের সমস্যা আপনার তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। ওকে, আমরা কিছু লাইন পড়ে দেখি। ফার্স্ট আমাদের টপিক সেন্টেন্স যেটা, আর্লি রাইজিং মিন্স গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ কি আর্লি রাইজিং বা ভোরবেলা ঘুম থেকে ওঠা মানে বোঝাচ্ছে যে আপনি খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাকে। ইফ ওয়ান উইশেস আর রাইজ আর্লি ইন দ্য মর্নিং, যদি কেউ ইচ্ছা পোষণ করে যে কি করবে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, তাহলে কিন্তু আস্তে আস্তে সে কি করতে পারবে, এটাকে মেক ইট এ হ্যাবিট, একটা অভ্যাসে পরিণত হবে। কারণ কি মানুষ অভ্যাসের দাস। ওকে, তারপর আমরা বলতে পারি ওয়েকিং আপ আর্লি হ্যাজ মেনি বেনিফিটস দ্যাট ক্যান ইমপ্রুভ আওয়ার লাইফ, যদি আমরা তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে অনেক ধরনের উপকারিতা পেয়ে যাব। এবং ফার্স্ট যে আমরা কি পেতে পারি, ইট গিভস ইউ এ পিসফুল স্টার্ট টু দ্য ডে, অর্থাৎ একটা শান্তিপূর্ণ একটা আপনার দিন শুরু হবে উইদাউট দ্য স্ট্রেস অ্যান্ড রাশ টু লেট মর্নিংস। এই যে আপনি যদি দেরি করে ঘুম থেকে ওঠেন আপনার কিন্তু অনেক টেনশন হবে, আপনি আপনার কোনো কাজ কিন্তু করতে পারবেন না, সব সময় আপনার একটা স্ট্রেস কাজ করবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আর্লি রাইজার হতে হবে। ওকে, আমরা কিছু লাইন্স দেখি যে ইউ অলসো গেট এক্সট্রা টাইম টু এক্সারসাইজ হুইচ ইজ গুড ফর ইয়োর হেলথ অ্যান্ড গিভস ইউ
মোর এনার্জি থ্রু আউট দ্য ডে। আপনাকে কি করবে, আপনি যদি সকালে ঘুম থেকে উঠেন আপনি কিন্তু একটা অতিরিক্ত একটা সময় পাবেন যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে এবং আপনার যে কোনো কাজ তাড়াতাড়ি করার জন্য এবং মোর এনার্জেটিকলি আপনার জন্য খুব উপকারী হবে। In the long run, early risers tend to be more successful and productive because they manage their time well and maintain a healthy lifestyle. অর্থাৎ বলা হচ্ছে যে আপনি যদি একজন আর্লি রাইজার হন আপনি কিন্তু সবচেয়ে বেশি সফল হতে পারবেন এবং আপনি যে কোনো উৎপাদনশীল অথবা প্রোডাক্টিভ যে কোনো কাজ করতে পারবেন, কারণ আপনার কাছে কি থাকবে, অনেক সময় থাকবে, আপনি হচ্ছে সময় মেনটেন করে যে কোনো কাজ তাড়াতাড়ি করে করতে পারবেন। আমরা শেষের দিকে চলে যাই যে এখানে একটা প্রভাব আছে যেটা আমরা খুব ছোটবেলা থেকেই জানি, দেয়ার ইজ অ্যান ইংলিশ প্রভাব, সেটাকে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। অর্থাৎ কি বলছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি শো, তাহলে তুমি কি হতে পারবে, সুস্থ থাকবে, ধনী হবে এবং বুদ্ধিমান হবে। সো মেকিং এ হ্যাবিট অফ ওয়েকিং আপ আর্লি ক্যান ইমপ্রুভ ইউর লাইফ ইন মেনি ওয়েজ। অর্থাৎ যদি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো তাহলে কিন্তু তুমি কি করতে পারবে, তুমি সব কাজে কিন্তু দক্ষতা অর্জন করতে পারবে। ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে এ ডে লেবারার। অর্থাৎ এই ডে লেবারার মানে কি, আমরা কিন্তু আমাদের প্যারাগ্রাফ টপিকের মধ্যে কিন্তু অর্থটা খুঁজে পাই। ডে মানে হচ্ছে দিন আর লেবারার মানে হচ্ছে মজুর। তাহলে একজন দিন মজুর সম্পর্কে আমরা আজকে জানবো। একজন দিন মজুর কি করে, সে দিনে আনে দিনে খায়। সে যদি কোনো কাজ না করে তাহলে কিন্তু সে কোনো ইনকাম করতে পারবে না। সে কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক হার্ডওয়ার্ক করে, কিন্তু তার ফলাফল সবসময় কিন্তু ভালো আসে না, কারণ সে যদি কাজ না পায় তখন কিন্তু তার কোনো টাকা নেই, সে দিনের পর দিন খেটে যায়। আচ্ছা, আমরা আমাদের কিছু টপিক পড়ে দেখি, লাইন সেন্টেন্স দেখি। এ ফেলো ওয়ার্কিং অন এ নো ওয়ার্ক নো পে বেসিস ইজ কমনলি নোন অ্যাজ এ ডে লেবারার। অর্থাৎ দিনমজুর বলতে এমন একজন মানুষকে বোঝাচ্ছে যিনি কাজ না করলে কিন্তু কোনো বেতন নাই। তাহলে এই ডে লেবারার ইজ আ পারসন, সে কেমন হয়, সে এমন একজন মানুষ হু ওয়ার্কস হার্ড টু আর্ন ডেইলি ওয়েজেস ইউজুয়ালি থ্রু ফিজিক্যাল লেবার সাচ এস ক্যারিং হেভি লোডস, digging soil, engaging in construction work or doing agriculture or farming tasks under the open sky. অর্থাৎ বলা হচ্ছে ইজ আ পারসন, সে এমন একজন মানুষ হু ওয়ার্কস হার্ড টু আর্ন ডেইলি ওয়েজেস, সে হচ্ছে যাদের কাজকে প্রধানত শারীরিক শ্রমের উপর নির্ভর করে। যেমন সেটা কি কি থাকতে পারে, সাচেস যেমন ক্যারিং হ্যাভি লোডস অর্থাৎ কি ভারী মালামাল বহন করা, তারপরে হচ্ছে ডিগিং সয়েল মানে মাটি খোঁড়া, তারপরে হচ্ছে ইনগেজিং ইন কনস্ট্রাকশন ওয়ার্ক অর্থাৎ কি নির্মাণ কাজ করা, এবং হচ্ছে ডুইং এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং চাষ আন্ডার দ্য ওপেন অর্থাৎ খোলা আকাশের নিচে কৃষিকাজ বা চাষাবাদের কাজ করে থাকা। তারপর দেখা যাচ্ছে যে দে ডু নট হ্যাভ এ ফিক্সড অর পার্মানেন্ট জব, তার কিন্তু কোনো একটা নির্দিষ্ট কাজ না, বাট সার্চ ফর অ্যাভেলেবল ওয়ার্ক এভরি সিঙ্গেল ডে, তাকে কিন্তু কি কাজ জোগাড় করে করে কিন্তু খেতে হয়, তার কিন্তু নির্দিষ্ট কোনো জব থাকে না, যেহেতু সে দিন মজুর, তাকে দিনে প্রত্যেক দিন একটা না একটা কাজ তাকে জোগাড় করে করে টাকা ইনকাম করতে হয়। তারপর বলা হচ্ছে ইফ দে ফল সিক, যদি সে দ্য ওয়েদার ইজ ব্যাড লাইক হ্যাভি রেইন অর আনবিয়ারেবল হিট দে মে আর্ন নাথিং অ্যাট অল। অর্থাৎ যদি সে কখনো ফল সিক মানে হচ্ছে অসুস্থ হয়ে যায়, অথবা হচ্ছে ওয়েদার ইজ ব্যাড, খুব মানে আপনার যে আবহাওয়া থাকে সেটা যদি খুব খারাপ দেখায়, যেমন সেটা কি হতে পারে যে হেভি রেইন অথবা হচ্ছে আনবিয়ারেবল হিট, মানে হেভি রেইন বলতে হচ্ছে ভারী বর্ষণ হতে পারে, আনবিয়ারেবল হিট যদি অসহনীয় যদি আপনার তাপ থাকে তাহলে কিন্তু তারা কোনো কাজই করতে পারবে না এবং কোনো আয় তাদের হবে না। হুইচ পুটস দেম অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, যেটা কি করবে তাকে এবং তার যে পরিবারকে সেটা একটা ডায়ার সিচুয়েশনসে পড়ে যাবে, অর্থাৎ খুব খারাপ একটা পরিস্থিতিতে তারা চলে যাবে, তখন তারা খেতে পারবে না। অফকোর্স হিজ জয় নোস নো বাউন্ডস ওয়েন হি ম্যানেজেস টু আর্ন মোর। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে যেদিন অনেক বেশি ইনকাম করতে পারবে তখন কিন্তু তার আনন্দের কোনো সীমা থাকবে না। ডেসপাইট অল these hardships, the day laborers are honest, sincere and play a key role in the development of a society. অর্থাৎ despite all hardships, এত পরিশ্রম থাকা সত্ত্বেও, এত কষ্ট করা সত্ত্বেও তারা কেমন হয়, ডে লেবার্সরা হচ্ছে অনেস্ট হয়, সিনসিয়ার হয়, অর্থাৎ তারা কি হয়, সৎ হয়, তারা তাদের কাজের প্রতি নির্দিষ্ট থাকে এবং প্লে এ কি রোল ইন দ্য ডেভেলপমেন্ট, এবং হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডেভেলপমেন্ট অফ সোসাইটি, সমাজের উন্নয়নে থ্রু দেয়ার টায়ারলেস কন্ট্রিবিউশনস, অর্থাৎ তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা দেশের উন্নতিতে অবদান রাখে।
উই মাস্ট রেসপেক্ট দেয়ার লেবার, তাদের যে শ্রম সেটাকে আমাদের সবসময় কি করতে হবে, সম্মান করতে হবে। অ্যাকনলেজ দেয়ার রোল ইন আওয়ার লাইফস, তাদের যে ভূমিকাটা, তাদের যে জীবনের যে জীবিকা সেটা আমাদেরকে কি করতে হবে, স্বীকার করতে হবে। এবং সাপোর্ট দেয়ার রাইট টু ফেয়ার ওয়েজেস অ্যান্ড বেটার লিভিং কন্ডিশনস টু এনশিওর এ ডিগনিফাইড লাইফ ফর দেম। অর্থাৎ তাদের যে কোনো কাজে, তাদের এই যে কাজটা করতেছে সেটাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে আরও ইন্সপায়ার করতে হবে এবং নিশ্চিত করতে হবে তাদের জন্য একটা সুস্থ স্বাভাবিক জীবন। ওকে, আমরা আমাদের পরবর্তী প্যারাগ্রাফে চলে যাই। ওকে, আমাদের যে নেক্সট টপিকটা সেটা হচ্ছে লোডশেডিং, অর্থাৎ লোডশেডিং অথবা বিদ্যুৎ বিভ্রাট। অর্থাৎ লোডশেডিং কখন হয়, যখন আপনার অতিরিক্ত হারে যদি বারবার বিদ্যুৎটা চলে যায় তখন সেটা কি সমস্যার সৃষ্টি হয়ে দাঁড়ায়। অর্থাৎ বারবার যদি আপনার এই যে লোডশেডিংটা হয়ে যায় তখন কি করতে হবে, তখন অনেকে কিন্তু পড়াশোনা করতে পারবে না, কেউ তার কাজ করতে পারবে না, অনেকে ব্যবসা অফ হয়ে যাবে, অনেকে তার যে গুরুত্বপূর্ণ কাজগুলো থাকবে সেটা করতে পারবে না। তাহলে লোডশেডিংগুলো কেন হয় সেই জিনিসগুলো আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে এবং এর জন্য আমরা কি কি ব্যবস্থাগুলো নিতে পারি সেই জিনিসটাও আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। ওকে স্টুডেন্টস, আমরা আমাদের টপিকে চলে যাই। লোডশেডিং ইজ দ্য planned shutdown of electricity in specific areas to balance power supply and demand। অর্থাৎ বলা হচ্ছে এটা এমন একটা লোডশেডিং হচ্ছে নির্দিষ্ট এলাকায় পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ কি হয়ে যাওয়া, শাটডাউন অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়া ইন স্পেসিফিক এরিয়াস, অর্থাৎ কিছু পরিকল্পিত এলাকায়, টু ব্যালেন্স পাওয়ার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ভারসাম্য রক্ষা করা যায়। এটা কি করে, এটা বেশিরভাগ হয়ে থাকে উইচ হেল্পস প্রিভেন্ট টোটাল ব্ল্যাক আউটস, অর্থাৎ এটা ব্ল্যাক আউটকে হচ্ছে কি করে প্রতিরোধ করে, সাহায্য করে। ইট কজেস সিগনিফিকেন্ট ইনকনভিনিয়েন্স ইন ডেইলি লাইফ, কিন্তু এটা কি করে মানুষের জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ সমস্যার সৃষ্টি করে থাকে। এই লোডশেডিং হ্যাজ বিকাম এ হার্ড নাট টু ক্র্যাক ইন বাংলাদেশ, এটা কিন্তু খুব একটা গুরুতর একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, পার্টিকুলারলি ইন আরবান এরিয়াস, এটা কিন্তু শহর এলাকার জন্য কিন্তু খুব বেশি সমস্যা। ওয়্যার পিপল লার্জলি ডিপেন্ড অন ইলেকট্রিসিটি, অর্থাৎ যেখানে কিন্তু মানুষ বিদ্যুতের উপর হচ্ছে নির্ভর করতেছে, সেখানে যদি বিদ্যুৎ না থাকে কেউ কিন্তু তার কাজ ঠিক মতো করতে পারবে না। তখন কি হবে, তার ডিসরাপ্টস ডেইলি লাইফ, তার কিন্তু ডেইলি যে দৈনন্দিন যে কাজগুলো থাকবে সেগুলোতে কিন্তু সমস্যা করবে, স্পেশালি অ্যাফেক্টস রুরাল এরিয়াস, গ্রাম্য জীবনগুলোতে, বা হিন্ডারিং বিজনেস, এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিস, গ্রাম্য এলাকাগুলোতে কিসে সমস্যা করবে, বিজনেস, ব্যবসা, শিক্ষা অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিস, অর্থাৎ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। এই ডিউ টু র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, এটা বেশিরভাগ কেন হয়ে থাকে, এই যে অতিরিক্ত মানুষের চাহিদা, তারপর ডিমান্ড ফর ইলেকট্রিসিটি হ্যাজ ইনক্রিজ সিগনিফিকেন্টলি, অর্থাৎ এই যে বিদ্যুতের চাহিদা বেড়ে যাচ্ছে, কেন বেড়ে যাচ্ছে, এই মানুষের চাহিদা বা মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই বিদ্যুতের চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে, যার জন্য এটা কিন্তু খুব একটা সমস্যার মধ্যে পড়েছে। It mostly occurs during peak hours of the day, which refer to the time from 8 AM to 11 PM। এটা কিন্তু দেখা যায় যে সকাল 8টা থেকে রাত 11টার মধ্যে কিন্তু ঘটে থাকে, এবং সেটা কিন্তু অনেক সময় কি হয়, অনেক সময় দেখা যায় যে 8 ঘন্টা কারেন্ট থাকে না, অনেক সময় আরো বেশি হয়ে যায়, তখন কিন্তু অনেক ঝামেলার সৃষ্টি হয়, কেউ কিন্তু কাজ করতে পারবে না। তাহলে এগুলোর কারণগুলো আমরা একটু দেখি। দ্য মেইন রিজনস বিহাইন্ড লোডশেডিং, কারণগুলো হচ্ছে ইন বাংলাদেশ ইনক্লুড আউটডেটেড পাওয়ার প্ল্যান্টস, অর্থাৎ কি হচ্ছে পুরাতন যে পাওয়ার প্ল্যান্টগুলো থাকে সেইগুলা, পুরাতন যে কাজগুলো, তারপর লেক অফ প্রপার মেইনটেনেন্স, অর্থাৎ যথাযথ কাজের যে অভাবটা থাকে, রক্ষণাবেক্ষণের অভাব, ফুয়েল শর্টেজ অ্যান্ড রাইজিং ডিমান্ড, জ্বালানির অভাব দেখা যায়, তারপর অনেক সময় যে চাহিদাগুলো বেড়ে যায়, মানুষের চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই লোডশেডিংটা হয়ে যায়। এবং এই লোডশেডিং হওয়ার কারণে কিন্তু দেখা যায় কি মিলস, ফ্যাক্টরিজ, শপস, হসপিটালস অফেন কাম টু এ হল্ট। হল্ট মানে কি থেমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, মিল মানে কলকারখানাগুলা, তারপরে দোকানপাট এবং আপনার যে হসপিটাল, হাসপাতালগুলো, সেগুলো কিন্তু আস্তে কি হয়ে যায়, থেমে যায় বা তারা হচ্ছে বন্ধ হয়ে যায়, তারা কোনো কাজ করতে পারে না। তখন কি হয়, হাউস ওয়াইফ, স্টুডেন্টস, তারপর পেশেন্টস অ্যান্ড ওয়ার্কার্স অলসো ফল ভিকটিম টু ইট, এবং তার মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় আমাদের যে গৃহিণী, স্টুডেন্ট, শিক্ষার্থীরা, তারপরে আছে আমাদের পেশেন্টস, আমাদের যে রোগী থাকে, এবং ওয়ার্কার্স অলসো, যারা কাজ করে থাকে, কর্মচারী, তারাও কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। তাহলে টু গেট, আমরা কিভাবে এটা করতে পারি, টু গেট রিড অফ দিস সিভিয়ার প্রবলেম, এই প্রবলেমের জন্য আমরা এই যে কঠিন সমস্যা থেকে যদি মুক্ত হতে চাই,
মুক্ত হতে হলে আমাদেরকে কি কি করতে হবে? The government should increase power generation by building new power plants and encouraging the use of renewable energy sources like solar power. কি করতে হবে? আমাদের হচ্ছে যে সরকারকে দায়িত্ব নিতে হবে, কি করতে বাড়াতে হবে পাওয়ার জেনারেশন, মানে হচ্ছে পাওয়ার যে বিদ্যুৎ উৎপাদনটাকে বাড়াতে হবে এবং পাওয়ার প্ল্যান্টসটাকে হচ্ছে আরো নিউ করে তৈরি করতে হবে, অনেকগুলো বিল্ডিং তৈরি করতে হবে, এনকারেজিং দ্য ইউজ অফ এবং উৎসাহ করতে হবে রিনিউয়েবল এনার্জি, যেমন কি নবায়নযোগ্য শক্তি হচ্ছে সোলার পাওয়ারটা কি করতে হবে, ওই যে সৌরশক্তি যেটা সেটার ব্যবহারটা বৃদ্ধি করতে হবে। পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট এনার্জি কনজারভেশন ইজ অলসো ক্রুশাল, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো কিছু ভূমিকা পালন করে সেটা কিন্তু সব কিছুর ক্ষেত্রে পাবলিক অ্যাওয়ারনেস অর্থাৎ গণসচেতনতা। উইথ প্রপার প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট দ্য প্রবলেম অফ লোডশেডিং ইন বাংলাদেশ ক্যান বি সিগনিফিক্যান্টলি রিডিউস, তাহলে কিন্তু কি হবে, যদি প্রপার প্ল্যানিং করে এবং প্রপারলি যদি ইনভেস্ট করে তাহলে কিন্তু এই সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে। Additionally, we should be frugal in our use of electricity. আমাদেরকেও কিন্তু কি হতে হবে, সচেতন হতে হবে, কিভাবে আমাদেরকে মিতব্যয়ী হতে হবে, অতিরিক্ত কিন্তু হচ্ছে আমরা কি করতে পারবো না, কারেন্টটা ইউজ করতে পারবো না, মিতব্যয়ী হতে হবে, তাহলে আমাদের এই সমস্যাটা খুব সহজে সমাধান করা যাবে। ওকে স্টুডেন্টস, আমাদের পরবর্তী যে প্যারাগ্রাফ সেগুলোতে আমাদের সাথে আবার দেখা হবে। আশা করি কোনো যদি সমস্যা হয় তাহলে কিউআর কোডটি স্ক্যান করে আবার দেখে নিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।